ঠিক, আপনার ইন্টারভিউ নিতে এসেছি। কয়েক মুহূর্ত তিনি ইতস্তত করলেন, তারপর ছুরিটা সশব্দে ফেলে দিলেন মেঝেতে। হাঁটু গেড়ে বসে পড়লেন সুন্দর ক্যাকটাসটার কাছে। লক্ষ্য করলাম তাঁর দু চোখে জল, তিনি কাঁদছেন। কাছে এসে তার কাঁধে হাত রাখলাম আমি। মিস্টার ব্লুম, নিজের সুখ দুঃখের কথা কাউকে বললে মন অনেক হালকা হয়। অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম এক বৃদ্ধের ভাঙা চোরা কান্না। এক অদ্ভুত আকর্ষণে এরপর আমার নজর গেল গাছটার দিকে। এত বছর উদ্যান পালন বিদ্যার সংস্পর্শে থেকেও এমন অদ্ভুত সুন্দর গাছ কখনো আমার চোখে পড়েনি। গাছটার উচ্চতা প্রায় 5 ফুট। মূল কাণ্ড থেকে দুটো শাখা হাতের মতো দুপাশে বেরিয়ে এসেছে, আর তার ফুলের শরীরে যেন খেলে গেছে রামধনুর বিশৃঙ্খল তরঙ্গ। তার সৌন্দর্য বর্ণনার চেষ্টা ধৃষ্টতারই নামান্তর। সব মিলিয়ে সে সৌন্দর্যের চরিত্র হয়তো অপার্থিব, কিন্তু এত সত্ত্বেও কেন যেন মনে হলো এর ভেতরে কোথায় একটা অসঙ্গতি লুকিয়ে রয়েছে। সে কাহিনী কাউকে না বলতে পারলে আমি পাগল পাগল হয়ে যাব। ভাঙা নিচু স্বরে বললেন তিনি, তারপর মুখ ফিরিয়ে চোখ তুলে তাকালেন আমার দিকে। আমার বয়স কত বলুন তো? এ প্রশ্নে চমকে উঠলাম। বর্তমান আলোচনায় এ প্রশ্নের প্রাসঙ্গিকতা খুঁজে পেলাম না। তাকে দেখে প্রায় 70 বছর বলে মনে হলো। সম্প্রতি তিনি হয়তো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সুতরাং তাঁর আসল বয়স হয়তো 65। প্রশ্নটার তাৎপর্য না বুঝে সামান্য রসিকতা করতে ছাড়লাম না। বললাম, তাকে দেখে বছর 60-এর বেশি মনে হয় না। 60? তিনি ডুকরে কেঁদে উঠলেন। তার দু চোখে টুকরো যন্ত্রণার অভিব্যক্তি। 60? আমাকে দেখে 60 বছর বয়স মনে হচ্ছে। জানেন আপনি, আমার বয়স মাত্র 35। এক শীতল অনুভূতি আমাকে গ্রাস করল। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার ব্লুম, আপনাকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছে। আমার চোখের জল ছাপিয়ে এই প্রথম তিনি হাসলেন, এবং তার বয়স কয়েক বছর কমে গেল। জানি আমাকে দেখে বৃদ্ধ মনে হয়, কারণ অনেক দুশ্চিন্তার ঝড় আমার মাথার উপর দিয়ে বয়ে গেছে। তিনি আমার দিকে আর একবার তাকালেন, এবং আমি তার কথায় হাসবো কি হাসবো না ঠিক করতে পারলাম না। তিনি সোজা হয়ে উঠে দাঁড়ালেন, ঘুরে তাকালেন ক্যাকটাসটার দিকে। তার হৃষ্টপুষ্ট একটা শাখায় ভালোবাসা ভরা হাত রাখলেন। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। দেখলাম ওর ঠোঁট নড়ছে এবং অস্ফুট কিছু শব্দও আমার কানে এলো, কিন্তু স্পষ্ট করে কোনো কথা বুঝতে পারলাম না। অবশেষে ঘুরে দাঁড়িয়ে তিনি চোখ রাখলেন আমার চোখে। আমরা আপনাকে একটা গল্প শোনাবো ঠিক করেছি, মিস্টার কার্টিস, জেমস কার্টিস। মিস্টার কার্টিস, আশা করি আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, কারণ এমন একটা গল্প আমি শোনাবো যা সারা পৃথিবীকে শোনানোর দায়িত্ব কিন্তু আপনার। এই গল্পের প্রতিটি শব্দ বাস্তব সত্যি, কিন্তু এর ঘটনা এতই অবিশ্বাস্য যে অবিশ্বাসীদের বিশ্বাস করাতে আপনাকে ভীষণ অসুবিধায় পড়তে হবে। তিনি আবার তাকালেন ক্যাকটাসটার দিকে, তারপর আমার দিকে ফিরে তাকিয়ে শীতল শুষ্ক কণ্ঠে বললেন, বসুন মিস্টার কার্টিস। আপনাকে আজ অসম্ভব আতঙ্কের এক সত্য কাহিনী শোনাবো, যার কোনো দ্বিতীয় তুলনা নেই। বরফ মেশানো নারকোল দুধের গেলাস সাজানো একটা টেবিলকে মাঝখানে রেখে দুটো লোহার চেয়ারে আমরা মুখোমুখি বসলাম। ক্লান্তিময় বৃক্ষলতার সমারোহে তাদের বিশাল সবুজ পাতা, তাদের আর্দ্র আবহাওয়ায় ঘামে ভেজা শরীর যেন আঙুল উঁচিয়ে আমাকে দেখাতে লাগলো এই পরিবেশে আমার অনুপ্রবেশ অবাঞ্ছিত।
আবহাওয়ার উষ্ণতা সত্ত্বেও অনুভব করলাম, কেন জানি না, আমি কাঁপতে শুরু করেছি। সমান্তরাল জগতে আপনি বিশ্বাস করেন মিস্টার কার্টিস? আমার উত্তরের অপেক্ষা না করেই তিনি বলে চললেন, অতীতের সেই সময়গুলোর কথা শুধু একবার ভেবে দেখুন। তখন আমরা পৌঁছেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, দ্বিমুখী রাস্তায়। কোন পথে যাব, বাঁদিকে না ডান দিকে? সেই মাহেন্দ্র ক্ষণে পৃথিবীর ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারত। এটা এটা জানেন তো মিস্টার কার্টিস, জার্মানরা যদি যুদ্ধে জিতত তাহলে কি হতো? যদি ওয়াটারলুর যুদ্ধে জিততেন নেপোলিয়ন, যদি কলম্বাস খুঁজে না পেত আমেরিকা, যদি ইংরেজরা কোনোদিনই না আসতো ভারতে, যদি 10 কোটি বছর আগের প্রাগৈতিহাসিক বিশাল বিশাল সরীসৃপেরা বেঁচে থাকতো আজও, যদি যদি আপনি আজ আমার সঙ্গে দেখা করতে না আসতেন। তিনি থামলেন, হয়তো বক্তব্যের তাৎপর্য উপলব্ধি করতে সময় দিলেন আমাকে, কিন্তু আমি বুঝে উঠলাম সামান্যই। আমার বিশ্বাস এই সমস্ত ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটে গেছে আমাদের সমান্তরাল জগতে এবং এখনো ঘটে চলেছে, সম্পূর্ণ অন্য তলে অবস্থিত আমাদের ঘিরে থাকা অলৌকিক জগতের মতো। আর কখনো কখনো হঠাৎ সেই জগতে প্রবেশের দরজা আমাদের কাছে খুলে যায়। সেই দরজা খোলে খেয়াল খুশি মতো, এবং তখন দুই ভিন্ন জগতের প্রাণীরা সেই খোলা দরজা দিয়ে অন্য জগতে পা রাখতে পারে। সীমারেখার আবর্ত পেরিয়ে তারা পৌঁছে যায় দ্বিতীয় জগতে। তখন কি হবে মিস্টার কার্টিস? তিনি আমার চোখের দিকে তাকালেন এবং এই প্রথম লক্ষ্য করলাম তার চোখের রং সবুজ। টাইটা ঢিলে করে ঘাড়ে হাত বোলালাম। মেরুদণ্ড বেয়ে নেমে যাওয়া ঘামের সূক্ষ্ম স্রোত অনুভব করলাম। তিনি বলে চললেন, আর যদি আমরা সরাসরি পিছিয়ে যাই পৃথিবীর প্রত্যুষে, তাহলে কি হয় মিস্টার কার্টিস? প্রাণ সৃষ্টির সেই সূচনায় প্রাণ বলতে ছিল এককোষী কিছু প্রাণী এবং উদ্ভিদ। তারা সবে নড়তে চড়তে শিখছে। আমিবা, আমাদের বহু পরিচিত এককোষী, আজ থেকে লক্ষ লক্ষ বছর পরেও ঠিক একইভাবে বেঁচে রয়েছে। এখনো একইভাবে সে জীবাণু সদৃশ শিকারকে গ্রাস করে তার প্রাণ শক্তি শুষে নেয়। আর সাঁতারু উদ্ভিদ ক্ল্যামিডোমোনাস সম্পর্কে আপনি কি বলবেন? এখনো সে শিকার গ্রাস করে চলেছে, যেমন করে আসছে যুগ যুগ ধরে। অবশ্যই এই কথা সত্যি, এরা খুবই ছোট মাপের প্রাণী, কিন্তু তা বলে নিজের সমান আকারের প্রাণীদের কাছে এরা কম ভয়ঙ্কর নয়। আপনি গাছপালা নিয়ে চর্চা করেন যখন, তখন নিশ্চয়ই কলস উদ্ভিদের নাম শুনে থাকবেন। এই মাংসাশী গাছ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকে, তারপর গ্রাস করে পোকা মাকড় মাছিকে। এর পাপড়িগুলো আমাদেরই চোয়ালের মতো বন্ধ হয়ে যায়, বন্দি করে শিকারকে। গভীর সমুদ্রের অতলে এমন অনেক প্রাণী আছে যাদের আচার আচরণ সম্পূর্ণ উদ্ভিদের মতো। আবার এমন অনেক গাছপালা রয়েছে যাদের বাইরে থেকে দেখে প্রাণী বলেই মনে হয়। তিনি থামলেন এবং হাতের একটা ভঙ্গি করে প্রসঙ্গের ইতি টানতে চাইলেন।
কিন্তু এসবের গুরুত্ব কেবল আপনার আমার মতো লোকের কাছে, মিস্টার কার্টিস, যেহেতু আমরা গাছপালা নিয়ে চর্চা করি। কিন্তু সাধারণ পৃথিবী তাদের নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়, কারণ তারা জানে এসব উদ্ভিদের আকার হয় সূক্ষ্মতি সূক্ষ্ম। তারা অত্যন্ত নিম্ন স্তরের প্রাণী, অন্তত এই গ্রহের মাপকাঠি অনুযায়ী। তিনি আমার সামনে ঝুঁকে এলেন, সামনের টেবিলে ছড়ানো দু হাতে চাপ দিয়ে বললেন, ধরুন যদি এমন কোন সমান্তরাল জগৎ থাকে যেখানে প্রাণীদের অনেক পেছনে ফেলে উদ্ভিদরা বিবর্তনের চূড়ান্তে গিয়ে পৌঁছেছে, যদি সেখানকার প্রাণীরা, মানুষকে ধরেই আমি বলছি, বুদ্ধির ক্রম বিকাশের প্রতিযোগিতায় উদ্ভিদের কাছে পরাস্ত হয়ে বহু পিছনে পড়ে গিয়ে থাকে, এরকম একটা জগৎ কল্পনা করতে পারেন মিস্টার কার্টিস? ঘরের গাছগুলো আমাকে চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের বিশাল সবুজ পাতা যেন চাপা বিদ্বেষে তীর তীর করে কাঁপছে, শুনছে ব্লুমের কথা, অপেক্ষা করছে আমার উত্তরের। আপনি কি বলছেন মিস্টার ব্লুম? এ কি কখনো সম্ভব? আমার কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, গলা যেন শুকিয়ে আসছে। পকেট থেকে রুমাল বের করে কপালে বুলিয়ে নিলাম। চেয়ারে হেলান দিয়ে জোরালো গলায় হেসে উঠলেন তিনি। হাসতে লাগলেন। একটা অস্পষ্ট খসখস শব্দে ভরে গেল ঘরটা, যেন ঘামে ভেজা চারা গাছগুলো সে হাসিতে যোগ দিয়েছে। অসম্ভব বলছেন, কিন্তু আপনার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি ইতিমধ্যেই আপনি এর অর্ধেকটা বিশ্বাস করে বসে আছেন। এমনকি আমার গল্পটা পর্যন্ত আপনাকে আমি কিন্তু এখনো বলিনি। তিনি থামলেন, হাসি মিলিয়ে গিয়ে তার মুখের ভাব গম্ভীর হল এবং একটা বিবর্ণ যন্ত্রণার মেঘ ছায়া ফেলল তার ক্লান্ত ক্লিষ্ট মুখমণ্ডলে। বিশ্বাস করুন, আমার গল্পটা অক্ষরে অক্ষরে সত্যি। এর চেয়ে ভয়ঙ্কর সত্যি আমার জানা নেই। এ শুধু আমার চোখে দেখা কাহিনী নয়, আমাকে নিয়ে কাহিনী। আমিও এই কাহিনীর এক হতভাগ্য অংশীদার। তিনি গল্পটা আমাকে শোনালেন। 2 বছর আগে আমি ছিলাম 33-এর অবিবাহিত এক প্রাণ খোলা যুবক। জন্মের সময় আমার মা মারা যান এবং তার 20 বছর পরে বাবাও। আমার বাবা মোটামুটি বড়লোক ছিলেন এবং তার সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমারই হাতে আসে। সুতরাং খাওয়া পড়ার ভাবনা না থাকায় আমি বেশিরভাগ সময় পড়াশোনার পেছনে খরচ করতে লাগলাম। নিছক পড়ার আনন্দেই আমার পড়তে ভালো লাগতো। পৃথিবীর যাবতীয় তথ্য মস্তিষ্কের জঠরে জমিয়ে রাখাই হয়ে উঠল আমার একমাত্র নেশা। গাছপালা আমি ভালোবাসি, আর সত্যি কথা বলতে কি, মানুষের চেয়ে ওদের সঙ্গ আমার বেশি ভালো লাগে। কিন্তু এসব কথা নিতান্তই অপ্রাসঙ্গিক। 2 বছর আগে একদিন কালাহারি মরুভূমির বুক চিরে ছুটে চলেছিল আমার ল্যান্ড রোভার জিপ। এক দুষ্প্রাপ্য জাতের ক্যাকটাসের খোঁজে আমি তখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। লোকমুখে খবর পেয়েছিলাম কালাহারি মরুভূমিতে কখনো সখনো ওই ধরনের ক্যাকটাসের দেখা মেলে। সুতরাং বিন্দু মাত্র দেরি না করে গাড়ি ছুটিয়ে দিয়েছি সম্ভাব্য নিশানায়, আচ্ছন্ন সম্মোহিতের মতো।
মাথার উপরে নিষ্ঠুর জ্বলন্ত সূর্য, আমার ঘামে ভেজা হাত ল্যান্ড রোভারের গিয়ার স্টিয়ারিং নিয়ে ব্যস্ত। উঁচু নিচু পথে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। নিচু গিয়ারে চলা ইঞ্জিনের শব্দ যেন চিতাবাঘের ক্ষুব্ধ গর্জন। 120 ডিগ্রি ফ্যারেনহাইট উষ্ণতায় বিস্তৃত মরুভূমি যেন স্বচ্ছ তরঙ্গের পর্দার নিচে দগ দগ করে জ্বলছে। মাথার উপরে একটা এবং পায়ের নিচে এক রাশ সূর্য নিয়ে আমি একরোখাভাবে ছুটে চলেছি। এক সমতল ভূমিতে পৌঁছে সবে গাড়ির গতি সামান্য বাড়িয়েছি, বজ্রপাতের মতো একটা প্রচন্ড তীক্ষ্ণ শব্দে পরিবেশ থরথর করে কেঁপে উঠল। গোটা পৃথিবী যেন চোখের সামনে থেকে সরে গিয়ে ঝাপসা হয়ে গেল এবং ভীষণ সংঘাতে ঠিক বিপরীতভাবে আবার স্পষ্ট হয়ে ফিরে এলো। গাড়ি থামিয়ে অবাক চোখে চারপাশ দেখতে লাগলাম। সবকিছু যেন বদলে গেছে, রংগুলো পাল্টে গেছে বর্ণালীর বিপরীত প্রান্তের রঙে। নীল আকাশে উজ্জ্বল হলদে রঙের ছড়াছড়ি। আমার গায়ের রঙে কেমন অদ্ভুত এক সবুজ আভা। উষ্ণতা নেমে গিয়ে এখন প্রায় 70 ডিগ্রির কাছাকাছি এবং চোখ তুলে তাকাতেই সত্রাসে দেখলাম মাথার উপরে সূর্যের রং উজ্জ্বল পান্না সবুজ। গাড়ি ছেড়ে টলতে টলতে নীল বালিতে পা ফেলে এগিয়ে চললাম। বালিয়াড়ির খাড়াই বেয়ে পৌঁছলাম কতগুলো গোলাপি পাথরের কাছে। অতলান্ত আশঙ্কায় আমার বুক কাঁপছে, আমার শরীর কাঁপছে। জানি না কি দেখতে চলেছি। বেশ কিছুক্ষণ অনিশ্চয়তায় আতঙ্কে পাথরের আড়াল থেকে মুখ তুলতে পারলাম না। ব্যাপারটা যেন অনেকটা সেই রকম দুঃস্বপ্নের মতো যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্কের ডাকে সাড়া দেয় না। ঠোঁটে দাঁত চেপে ফোঁটা ফোঁটা করে সাহস সঞ্চয় করলাম। মাথাটা যথাসম্ভব নিচু রেখে পাথরের আড়াল ছেড়ে উঁকি মারলাম এবং সেই চরম দুঃস্বপ্ন দৃশ্যের মুখোমুখি হয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। আমার সামনে এক বিস্তৃত নীল রঙের মাঠ। সেই মাঠে নিখুঁত পরিচ্ছন্ন সারিতে 6 ফুট অন্তর অন্তর দাঁড়িয়ে আছে কতগুলো কাঠের খুঁটি। প্রতিটি খুঁটিতে বাঁধা রয়েছে সম্পূর্ণ নগ্ন এক একটি মানুষ। প্রচন্ড চিৎকারকে বন্ধ করতে নিজের হাত প্রাণপণে কামড়ে ধরলাম। জিভে পেলাম নোনতা স্বাদ। ওরা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। এবার সারির দূর প্রান্তে কারো চলাফেরার প্রতি নজর পড়ল। সে দৃশ্যের তাৎপর্য প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু পরক্ষণেই উত্তপ্ত বাতাসের ঝাপটার মতো কঠিন সত্যিটা আমার মনে ঝাঁপিয়ে পড়ল। আমার হৃৎপিণ্ড যেন স্পঞ্জের টুকরো,
সেটাকে কেউ যেন আরো টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছে। আমি আবার দেখলাম সারি বাঁধা অসহায় মানুষগুলোর দিকে। আমার চোখ ঝাপসা হয়ে এলো, ছটফট করে উঠল নিঃশব্দ প্রতিবাদে। চোখ বন্ধ করলাম, কিন্তু তখনও সেই ভয়াবহ আতঙ্ক আমার মস্তিষ্কে আঁচড় কেটে চলেছে। অবশেষে আবার চোখ খুললাম, তাকালাম স্পষ্ট দৃষ্টিতে। সামনেই ওটা দাঁড়িয়ে রয়েছে, 12 ফুট লম্বা টলমলো একটা বিশাল জিনিস। তার গোড়াটা প্রায় 7 ফুট ব্যাসের। সেখান থেকে সামান্য সরু হয়ে গেছে ডগার দিকে। ডগা থেকে শুঁড়ের মতো অসংখ্য বাহু চারপাশে ছড়িয়ে সাপের মতো সরসর করে কাঁপছে। জিনিসটার সঙ্গে এক ধরনের সামুদ্রিক ফুলের কিছুটা সাদৃশ্য রয়েছে। প্রতিটি শুঁড় প্রান্তের দিকে ক্রমশ চ্যাপ্টা হয়ে গেছে, পাতার মতো। দেখে মনে হলো সেগুলো হাতের মতোই কাজ করতে সক্ষম। জিনিসটার রং ঘোলাটে লাল এবং তার সমস্ত শরীরে কালো চাকা চাকা দাগ, অনেকটা আঁচিলের মতো। বুঝলাম যেন কেউ আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিল এই অপার্থিব বিভৎস জিনিসটা একটা উদ্ভিদ। ঠিক কি যে ঘটছে সেটা প্রথমে ঠাহর করতে পারলাম না, কিন্তু এখন মনে হচ্ছে আমার মস্তিষ্কই আমাকে সেই ভয়ঙ্কর বাস্তব উপলব্ধি করতে দেয়নি। দ্বিতীয়বার তাকিয়েই বুঝলাম জিনিসটা আসলে কি করছে, এবং আমার মন আতঙ্কে চিৎকার করে উঠল। এই ভয়ঙ্কর দৃশ্য সামনে থেকে দেখে আমার মস্তিষ্ক প্রচন্ড ত্রাসে খুলি চৌচির করে পালিয়ে যেতে চাইল। নারকীয় গাছটা সারি ধরে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। দেখলাম বাঁধন খুলে একজন পুরুষকে ওটা তুলে নিল। ক্ষুধার পাতাগুলো হতভাগা লোকটির হাত পা মাথা বিদ্যুৎ ঝলকের মতো বিচ্ছিন্ন করলো, যেন কোনো পাতাবাহার গাছকে কাঁচি দিয়ে ছাঁটা হচ্ছে। তারপর সেই অবশিষ্ট দেহটা তুলে ধরা হলো উঁচু করে। গাছটার ওপরের অংশ খুলে গিয়ে প্রকাশিত হলো এক বিশাল অন্ধকার মুখ গহ্বর। সেই বিচ্ছিন্ন শরীর থেকে চলকে বেরোনো রক্ত প্রচন্ড মনোযোগে গাছটা পান করতে লাগলো। একই সঙ্গে আনন্দে খুশিতে গাছটার গোটা দেহ থরথর করে কাঁপতে লাগলো। দেহটার শেষ রক্তের ফোঁটা যখন শেষ হলো, তখন সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো গলিত সব দেহের এক স্তূপে। এবং সেই ভয়ঙ্কর প্রাণীটা এগিয়ে চলল পরের মানুষটার দিকে। বরফের হৃৎপিণ্ড নিয়ে দ্বিতীয়বার একই দৃশ্যের সাক্ষী হলাম আমি। ভালোভাবে মাথা তুলতেই দেখলাম
গোটা জায়গাটায় অসংখ্য মানুষ খুঁটিতে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। বন্দীদের মধ্যে পুরুষ ছাড়া স্ত্রীলোকও রয়েছে এবং তাদের মাঝে ঘুরে ফিরে বেড়াচ্ছে 20টারও বেশি রক্ত পিপাসু ভয়ঙ্কর উদ্ভিদ। সেই মৃত্যু উপত্যকায় বন্দীর সংখ্যা হয়তো 1000-এরও বেশি, কিন্তু তাদের একজনকেও বাঁধন ছেঁড়ার চেষ্টা করতে দেখলাম না। এমনকি সঙ্গীদের নৃশংস পরিণতি দেখেও তারা কেমন যেন নির্বিকার ভাবে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কথা বলতে কি, তারা যেন ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করে মৃত্যুরই প্রতীক্ষা করছে। স্নায়ু ছেঁড়া কয়েক ঘন্টা প্রতীক্ষায় কেটে গেল। নারকীয় অনুষ্ঠানের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। ওদের তৃষ্ণার যেন আর শেষ নেই। আমার মন ততক্ষণে হতবুদ্ধি হয়ে পড়েছে। আতঙ্ক অনুভবের শেষ সীমায় পৌঁছেছি মনে করে চেয়ে রইলাম সামনের দৃশ্যের দিকে। তাকিয়ে আছি, দেখছি তাদের ধীর টলমল চলাফেরা, তৃষ্ণা নিবারণের নৃশংস পদ্ধতি। হঠাৎই একটা ছোট পাথরের আড়ালে একটা চাপা আলোড়ন আমার নজরে পড়ল। কতগুলো শয়তান গাছ নিজেদের মধ্যে হিংস্রভাবে লড়াই শুরু করেছে। হঠাৎই ওরা ছিটকে বেরিয়ে এলো এবং প্রায় 10টা গাছ ছুটে চলল পড়ে থাকা মানুষের বিচ্ছিন্ন মাথাগুলোর দিকে। যেন কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সবচেয়ে বেশি মাথা কে সংগ্রহ করতে পারে। তারপর ওরা ইতস্ততভাবে ছুটে বেড়াতে লাগলো, মাথাগুলো ছুঁড়ে দিতে লাগলো শূন্যে, আর অসংখ্য সুর দিয়ে সেগুলো আবার লুফে নিতে লাগলো, যেন কোনো উন্মাদ জগতে বাচ্চারা বল নিয়ে খেলা করছে। তাদের হাঁটা চলার ব্যাপারটা খুব স্পষ্ট করে বুঝে উঠতে পারলাম না। শুধু মনে হলো ওরা যেন মসৃণ ভাবে হাওয়ায় ভর দিয়ে এগিয়ে চলেছে। উপুড় হয়ে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ষষ্ঠেন্দ্রিয়ের সংকেতে ঘাড়ের কাছে কেমন শিরশির করে উঠল। আসন্ন বিপদের আশঙ্কায় বিদ্যুৎ বেগে ঘুরে বসলাম, এক লাফে উঠে দাঁড়ালাম। ওই সময় উঠে না দাঁড়ালে আমার ঘাড় লক্ষ্য করে নেমে আসা চূড়ান্ত আঘাতটা আমি মাথা নামিয়ে এড়াতে পারতাম না মিস্টার কার্টিস। আসন্ন আঘাতের জন্য প্রস্তুত থাকলেও আসন্ন দৃশ্যের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আক্রমণকারী একজন মানুষ, উলঙ্গ দেহ, ছুঁচলো দাঁত, বড় বড় চুল, পাশবিক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে, তার হাতে একটা নল। সে ইঙ্গিতে আমাকে বোঝাতে লাগলো যে নলটা সে আমার শরীরে ঢুকিয়ে রক্ত পান করতে চায়। বিচিত্র চিঁচি শব্দ করে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হাতের হতচ্ছাড়া নলটা সামনের দিকে বাড়ানো, তার মুখের ভাবে কেমন এক অদ্ভুত বিহ্বল অভিব্যক্তি। তাকে রক্তপানে বাধা দেওয়ার কারণ সে যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না। রাগের বদলে সেই অবিশ্বাস বিস্ময়ের ছাপটুকুই তার মুখে ফুটে উঠেছে। নিষ্ফল ছোবলের ভঙ্গিতে সে এগিয়ে আসতে লাগলো, থামল না। অবশেষে
একটা পাথর তুলে নিয়ে লোকটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। পাথরের আঘাত এড়ানোর কোনো চেষ্টাই সে করল না। বিপদের মুহূর্তে এমন ভয়ঙ্কর নির্বিকার আচরণ আমি তার আগে কখনো দেখিনি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং একটা বিশ্রী শব্দ করে পাথরটা সরাসরি আঘাত করল তার মুখে। গোড়া কাটা কলা গাছের মতো সশব্দে পড়ে গেল লোকটা। আমি দাঁড়িয়ে আছি মিস্টার কার্টিস, বিদ্রোহী পাকস্থলীকে একান্ত চেষ্টায় সংযত রাখার চেষ্টা করছি। অকুস্থলে এসে উপস্থিত হল একজন পুরুষ ও একটি মেয়ে। দুজনের হাতেই একটা করে নল। যুদ্ধের জন্য প্রস্তুত হলাম, কিন্তু ওরা আমার দিকে ফিরেও তাকালো না। সোজা এগিয়ে গেল তাদের সঙ্গীর পড়ে থাকা দেহের দিকে। তার পাঁজরে দুদিক থেকে দুটো নল বসিয়ে দিল দুজনে। তারপর উবু হয়ে বসে নলের অন্য প্রান্তে ঠোঁট লাগিয়ে চুষতে শুরু করলো। তাই দেখে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। বুঝলাম যে কোনো মুহূর্তে আমার শরীর অবশ হয়ে আসতে পারে। এই নারকীয় দৃশ্য আমি কতক্ষণ সহ্য করব? ছুটে পালিয়ে যেতে চাইলাম, ইচ্ছে হলো বমি করতে, কিন্তু অপলক চোখে তাকিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মেয়েটা নল থেকে মুখ তুলে এক পলক আমার দিকে তাকালো। শূন্য নিষ্প্রাণ দৃষ্টি। তারপর ও প্রথম লোকটার পড়ে থাকা নলটা তুলে নিল। সেটা উঁচিয়ে ধরে আমাকে ওদের সঙ্গে যোগ দিতে ইশারা করলো। আমাকে হাত তুলে ইশারা করতে গিয়ে সঙ্গীর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল মেয়েটা, এবং আমি সাবধান করার আগেই ওর সঙ্গী মৃতদেহ থেকে নিজের নলটা বের করে নিয়ে মেয়েটির শরীরের গভীরে ডান স্তনের ঠিক নিচে বসিয়ে দিয়েছে। হাতের নলটা ফেলে দিয়ে অস্ফুটভাবে বার কয়েক কাশল মেয়েটা। মুখ ফিরিয়ে দেখল ওর সঙ্গী তার বিশ্রী ঠোঁট নলের অপর প্রান্তে নামিয়ে টানছে। ততক্ষণে নল বেয়ে রক্ত বইতে শুরু করেছে। বুকে সবচেয়ে বেশি কাঁপন ধরল যখন দেখলাম মেয়েটির মুখে আবেগ অভিব্যক্তির লেশ মাত্র নেই। প্রাণপণে চিৎকার করে উঠলাম। একটা বড় সড়ো পাথর তুলে নিয়ে লোকটার মাথায় নামিয়ে আনতে যাব, ঠিক তখনই একটা অদ্ভুত তীব্র শীষের শব্দে ফিরে তাকালাম। বারোটারও বেশি দুঃস্বপ্নের উদ্ভিদ ততক্ষণে আমাকে ঘিরে ফেলেছে। পাথরটা সর্বশক্তি দিয়ে ওদের মাঝে ছুঁড়ে দিলাম। নিতান্তই নিষ্ফল চেষ্টা। হিল হিলে সুর নিয়ে ওরা এগিয়ে আসতে লাগলো, আর একই সঙ্গে শোনা যাচ্ছে সেই তীব্র শীষের শব্দ। লোকটা আর মেয়েটাকে
ওরা সবাই মিলে ঘিরে ধরল। ন্যাকড়ার পুতুলের মতো তুলে নিল দুজনকে। তারপর আমাকে অসংখ্য সুরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমার হাত দুটো বজ্র বাঁধনিতে বন্দী হলো। আমি তখন অসহায়। প্রচন্ড ভয়ের সঙ্গে দেখলাম একটা গাছ লোকটির লম্বা চুল ধরে তাকে শূন্যে তুলল। তারপর অস্বাভাবিক ক্ষিপ্রতায় একটা ধারালো পাতা গভীরভাবে বসিয়ে দিল তার ঘাড়ের পাশে। লোকটা নিশ্চল ভাবে শূন্যে ঝুলতে থাকলো, আর সেই শয়তান গাছটা তার গলার চারদিকে করাতের মতো পুচিয়ে পুচিয়ে কেটে চলল। দেখলাম অন্য একটা শুঁড় লোকটার পা দুটো জড়িয়ে ধরে টানতে লাগলো। আরো দেখলাম লোকটার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং একই সঙ্গে তার গলার নলি, ফুসফুস, হৃৎপিণ্ড এবং যকৃৎ ঝুলন্ত রক্তাক্ত অবস্থায় বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, গেলর্ড সাবাতিনির গপ্প অবলম্বনে ক্যাকটাস, অনুবাদ অনিশ দেব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। জেগে উঠে নিজেকে নগ্ন এবং খুঁটিতে বন্দী অবস্থায় আবিষ্কার করলাম। চারপাশে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। 3 ফুট দূরের খুঁটিতে বাঁধা একটি মেয়ে ঘুরে তাকালো আমার দিকে। অল্প হেসে বলল, কি সুন্দর জায়গা না? আগেই লক্ষ্য করেছি এই জায়গাটা আগের চেয়ে অনেক ছোট। এখানে মাত্র জনা 30 বন্দী রয়েছে, কিন্তু আমার সমস্ত মনোযোগ একাগ্রভাবে নিবদ্ধ ওই মেয়েটার দিকে। ও কথা বলছে এবং সে কথা আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি কথা বলতে পারো? আমার মুখ দিয়ে শব্দগুলো বেরিয়ে এলো। নিশ্চয়ই। ও আবার হাসলো। তোমাকে আমার ভালো লাগছে। ওরা ঠিক করেছে আমাদের জোর খাওয়াবে। শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। জোর খাওয়াবে? হ্যাঁ, আমাদের একসঙ্গে শোয়াবে, জোর খাওয়াবে। তোমার জ্ঞান বুদ্ধি নিশ্চয়ই বেশি, তাই এ জায়গায় তোমাকে নিয়ে আসা হয়েছে। এটাই সবচেয়ে সেরা জায়গা। ও নিজের চারপাশে একবার দেখলো, তারপর বলল, আমাদের 30 জনকে শ্রেষ্ঠ সন্তান পাওয়ার আশায় বারবার মিলিয়ে মিশিয়ে জোর খাওয়ানো হয়েছে। আমাদের দুজনকে দেখতে খুব সুন্দর, তাই না? ও গর্বের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমরা বড় মাঠের ছন্ন ছাড়া কিংবা খোলা জায়গায় ঘুরে বেড়ানো ওই বুনো মানুষগুলোর মতো নই। দীর্ঘশ্বাস ফেলে খুঁটিতে হেলান দিয়ে দাঁড়ালো।
এখানে আমার ভীষণ ভালো লাগে। তারপর হাসলো। আমরা দেখতে এত সুন্দর। এক মুহূর্তের জন্য আমার দু চোখ স্থির হয়ে রইল মেয়েটির মুখে, শরীরে। আমার দেখা মেয়েদের মধ্যে এই মেয়েটি নিঃসন্দেহে সবচেয়ে সুন্দরী। ওর লম্বা ঢেউ খেলানো কালো চুলের বন্যা নেমে এসেছে সরু কোমর পর্যন্ত। ডিম্বাকৃতি কমনীয় মুখ, টানা টানা দু চোখের রং কালো। ওর শরীর থেকে চোখ ফিরিয়ে নিতে পারলাম না, এবং দ্বিতীয়বার যখন ওর দিকে চোখ রাখলাম, অনুভব করলাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। নিজের খুঁটিতে হেলান দিয়ে দু চোখ ভরে ওকে দেখতে লাগলাম। আমার দৃষ্টি ওর স্বর্গীয় সৌন্দর্যে খেলে বেড়াতে লাগলো। পেছন থেকে একটা হিস হিস শব্দ হঠাৎ কানে এলো। নতুন কোনো আতঙ্কের জন্য নিজেকে তৈরি করে অতি কষ্টে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখলাম সেই ভয়ঙ্কর গাছগুলোর একটা খুঁটির সারি ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। এ দৃশ্য আমার কাছে পরিচিত, কিন্তু অপরিচিত হিস হিস শব্দের উৎসটা প্রথমে ঠিক ঠাহর করতে পারলাম না। অবশেষে অনুভব করলাম একটা সুন্দর উত্তেজক সেন্ট ওই গাছটা আমাদের গায়ে স্প্রে করছে। হিস হিস শব্দটা স্প্রে করারই শব্দ। ঠিক বুঝলাম না সেন্টটা কৃত্রিম ভাবে তৈরি না প্রাকৃতিক নিয়ম মাফিক উদ্ভিদটার শরীর থেকে বেরিয়ে আসছে। গাছটা খুঁটির সারি ধরে ক্রমশ এগিয়ে চলেছে, আর হিস হিস শব্দে তার মাথার গহ্বরটা একবার খুলছে আর বন্ধ হচ্ছে, এবং একই সঙ্গে সেই নেশা ধরানো সুগন্ধি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সে অনুভূতির কোনো তুলনা নেই মিস্টার কার্টিস। তাকালাম পাশের মেয়েটির দিকে। ও আমার, সম্পূর্ণ আমার। আমি সশব্দে হেসে উঠলাম। মেয়েটাও আমার দিকে চেয়ে হাসলো, দুষ্টু মদির হাসি। ওর ভিনাস শরীরটাকে খুঁটির গায়ে ওপরে নিচে ঘষতে লাগলো। ওর নাসারন্ধ্র স্ফুরিত হলো গভীর প্রশ্বাসে, সুগন্ধি আঘ্রাণের প্রয়াসে। লক্ষ্য করলাম ঘন শ্বাস প্রশ্বাসে ওর বুক দুটো সুষম ছন্দে উঠছে নামছে, উঠছে নামছে। বন্দি অবস্থায় যতখানি সম্ভব ঝুঁকে পড়লাম ওর দিকে। আমার রক্তে তখন দাপাদাপি করছে ডোরা কাটা বাঘ। ওর দিকে ঝুঁকে পড়েছি, কিসের একটা হালকা ছোঁয়া আমার মুখে লেগেই হারিয়ে গেল। মুখ ফিরিয়ে তাকালাম, সরাসরি চোখ পড়ল সেই লোকটার হিংস্র বন্য মুখের দিকে। সেই লোকটা যে খোলা জায়গায় নল হাতে ওই মেয়েটার সঙ্গী ছিল। তড়িৎ স্পৃষ্টের মতো পিছিয়ে আসতে চেষ্টা করলাম, কিন্তু সে হাসি মুখে মাথা নাড়তে নাড়তে চলে গেল। অবাক বিস্ময়ে
তার অপসৃয়মান শরীরের দিকে চেয়ে রইলাম। একটা গাছ তাকে বয়ে নিয়ে যাচ্ছে, অথবা ঠিকভাবে বলতে গেলে তার অবশিষ্টাংশ বয়ে নিয়ে যাচ্ছে। লোকটার যতটুকু আমি দেখতে পাচ্ছি তা হলো একটা ভিজে চুইয়ে পড়া ব্যাগ থেকে বেরিয়ে থাকা তার মাথাটা, তার গলার নলি, হৃৎপিণ্ড, ফুসফুস এবং যকৃৎ রয়েছে সেই ব্যাগের ভেতর। ব্যাগটা চামড়ার ফিতে দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে গাছটার বাঁ কাঁধে, যদি অবশ্য তাকে কাঁধ বলা যায়। সেই অবস্থায় লোকটা একটানা ভাবে আমার দিকে চেয়ে হাসতে লাগলো, মাথা নাড়তে লাগলো। আমার পেটের নাড়ি ভুঁড়ি গুলিয়ে উঠল, কারণ বুঝলাম যেভাবেই হোক লোকটা এখনো বেঁচে রয়েছে। উদ্ভিদ রাক্ষসটা খানিকটা এগিয়ে যেতেই নজরে পড়ল একই রকম আর একটা ভেজা ব্যাগ তার অন্য কাঁধ থেকে ঝুলছে। সেটা থেকে উঁকি মারছে সেই মেয়েটির মাথা। ও যেন আমাকে চিনতে পারল, আমাকে লক্ষ্য করে চোখ নাচালো। বুঝতে পারলাম নিতান্ত সাজসজ্জার প্রয়োজনেই গাছটা এই পৈশাচিক মাথা দুটো নিয়ে যাচ্ছে। প্রাণপণে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে খুঁটিতে মাথা ঠুকে চললাম। চেষ্টা করলাম এই ভয়ঙ্কর দৃশ্য মন থেকে মুছে ফেলতে। শুনতে পেলাম ভিনাসের দীর্ঘশ্বাস একেবারে আমার সামনে। কি চমৎকার! এত সুন্দর, এত ভালো কোনোদিনও লাগেনি। চোখ খুললাম, তাকালাম ওর দিকে। খুঁটির গায়ে শরীরের ভার রেখে আধ বোঝা চোখে ও আমার দিকে চেয়ে হাসলো। ওর শ্বাস প্রশ্বাস ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। ওর ভুরুতে ঘামের ছোট ছোট ফোঁটা ভোরের শিশিরের মতো চকচক করছে। ও হাঁপাতে হাঁপাতে বলল, এত ভালো কোনোদিনও লাগেনি। এ নিশ্চয়ই তোমার জন্য হয়েছে। ও আমাকে লক্ষ্য করে হাসল, উষ্ণ হাসি। ও প্রশ্ন করল, তুমি টের পাওনি? উত্তর দিলাম, হ্যাঁ, পেয়েছি। যদিও ঠিক বুঝলাম না ও কি বলতে চাইছে। আমাদের মিলনের আর বেশি দেরি নেই। আমি জানি আমার খুব ভালো লাগবে। এইভাবে আমাদের কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? প্রথমে বোধহয় আমার কথা শুনতে পেল না। দেখলাম ও চোখ বন্ধ করেছে। ওর মুখের অভিব্যক্তি এবং শরীরের প্রত্যঙ্গের নড়াচড়া স্পষ্ট বুঝিয়ে দিল ও কি ভাবছে। বুঝলাম আমি ওর প্রেমে পড়েছি এবং সম্ভব হলে ওকে এই দুঃস্বপ্ন থেকে আমি রক্ষা করতে চাই। আমি আবার প্রশ্ন করলাম, বলছি এইভাবে কতক্ষণ আমাদের এখানে থাকতে হবে? ও চোখ খুলে তাকালো। কতক্ষণ? তার মানে? তার মানে কতক্ষণ, কখন এসে ওরা আমাদের বাঁধন খুলবে? বাঁধন খুলবে? ওরা কখনো আমাদের বাঁধন খোলে না। এরকম খারাপ কথা বললে তোমাকে আমি আর ভালোবাসবো না। এই খুঁটি ছাড়া আমি তো আর খোলা জায়গায় ঘুরে বেড়ানো বুনো মানুষ নই। কিছু মনে করো না, আমি জানতাম না। তুমি ভারী অদ্ভুত।
সবার চেয়ে আলাদা। ও স্থির চোখে চেয়ে রইল আমার চোখের দিকে, অবশেষে বলল, খুব শিগগিরই ওরা তোমার বাঁধন খুলে দেবে। আমি অবাক হয়ে জানতে চাইলাম, খুলে দেবে কেন? আমার সঙ্গে এক খুঁটিতে তোমাকে বেঁধে দেওয়ার জন্য। বোকা কোথাকার। ও হাসল, মুখে রক্তের ঝলক অনুভব করে বলে উঠলাম, ও। এরপর কিছুক্ষণ কেটে গেল। তারপর আমি ঠিক করলাম একটু নতুন পথে এগিয়ে দেখি। তুমি কি চাও তোমার খুঁটির সঙ্গে আমাকে সারাক্ষণ বেঁধে রাখা হোক? তা সম্ভব নয়, কিন্তু হলে ভালোই লাগতো। আলোচনা চালিয়ে যাওয়ার আর সময় পেলাম না মিস্টার কার্টিস। সারি থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, খাবার এসেছে, খাবার। গাড় ফেরালাম কণ্ঠস্বরের উৎস সন্ধানে। আমরা 30 জন তাকিয়ে রইলাম একই দিকে। দুটো গাছ সারি ধরে হেঁটে আসছে, তাদের হাতে একটা বড় ব্যাগ। ব্যাগ থেকে একটা নল বেরিয়ে এসেছে বাইরে। পালা করে নলটা তুলে দেওয়া হলো ওই উপসী বন্দীদের মুখে। তারা উন্মাদ উত্তেজনায় নলটা চুষতে লাগলো। একজনের পালা শেষ হতেই নলটা ছিনিয়ে নিয়ে পরের জনকে দেওয়া হচ্ছে। অনুভব করলাম আমি নিজেও ভীষণ ক্ষুধার্ত। অবাক হয়ে আবিষ্কার করলাম অন্যান্যদের মতো আমিও খিদের জ্বালায় বাঁধন ছেঁড়ার জন্য ধস্তাধস্তি করছি। অপেক্ষা করছি আমার পালা আসার জন্য। গাছ দুটো আরো কাছে আসতেই ঘেন্নায় কুঁকড়ে গেলাম, কারণ যেটাকে আমি দূর থেকে ব্যাগ মনে করেছি সেটা আসলে একটা মানুষের দেহ, শক্ত বাঁধনে বলের আকারে বাঁধা। আর ওরা এতক্ষণ তারই রক্ত পান করেছে। এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে ওদের বাধা দিতে চেষ্টা করলাম। পাগলের মতো চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চেয়ে ওদের শক্তি অনেক বেশি। ওরা নলটাকে জোর করে গুঁজে দিল আমার মুখে। আমি রক্ত পান করতে বাধ্য হলাম। মেটালাম বুক ভরা তৃষ্ণা। ভগবান! তারপর ওরা এগিয়ে গেল আমার ভালোবাসার মেয়েটির কাছে। কিন্তু তখন আমি আবার তৃষ্ণায় পাগল হয়ে ধস্তাধস্তি শুরু করেছি। দেখলাম ও নলে মুখ লাগিয়ে ভীষণ তৃপ্তিতে চুষে চলেছে। এরপর সন্ধে নেমে এলো নিঃসাড়ে। আমার বাঁধন যে অনেক ঢিলে হয়ে গেছে সেটা বুঝতে আমার আরো কিছুটা সময় লাগলো। হাত নাড়তে চেষ্টা করলাম। সত্যি বাঁধন অনেকটা ঢিলে ঠেকছে। পাগলের মতো বাঁধন খুলতে শুরু করলাম। তখন বুঝলাম আসলে কি ঘটেছে। খাওয়ার সময় বাধা দিতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে, আর তাতে একটা গাছের ধারালো পাতা আমার বাঁধনের কয়েক জায়গায় কেটে বসেছিল। শোনা, শুনছো?
ফিস ফিস করে ওকে ডাকলাম, এই শুনছো, আমার বাঁধন খুলে গেছে। ও তাকালো আমার দিকে, ওর চোখ গোল গোল হয়ে উঠল। কি করছো তুমি? খবরদার ওরকম কাজ করো না। আমি কিন্তু বলে দেব, চেঁচিয়ে বলে দেব। ও চিৎকার করতে গেল, কিন্তু ততক্ষণে আমার বাঁধন খোলা হয়ে গেছে। এক লাফে ওর সামনে হাজির হয়ে ওর মুখের ওপর হাত চেপে ধরলাম। চলো। ছাড়া পাওয়ার জন্য ও জুঝতে লাগলো। তখন আমি হাত সরিয়ে ঠোঁট চেপে ধরলাম ওর ঠোঁটে। সেই সুখের স্মৃতি মিস্টার কার্টিস। সেই মুহূর্তে আমরা দুজনে এক নীরব অঙ্গীকারে আবদ্ধ হলাম। ও আমাকে আর বাধা দিল না। ওর বাঁধন খুলে আমরা দুজনে পালাতে শুরু করলাম। অন্ধকারের বুক চিরে ছুটে চললাম বাঁচার আশ্বাসে। অবশেষে পাথর বালিয়াড়ির খাড়ায় পেরিয়ে এলাম। অবিশ্বাস্য মনে হলেও চোখে পড়ল সামনে নীল চাঁদের আলোয় দাঁড়িয়ে রয়েছে আমার রোভার। শক্ত হাতে ওর হাত ধরে লাফিয়ে হোঁচট খেয়ে খাড়াই বেয়ে নামতে শুরু করলাম। তারপর এক সময় উঠে বসলাম গাড়িতে। উন্মাদের মতো ইঞ্জিন চালু করার চেষ্টা করছি, আর ঠিক তখনই কানে এলো বুক কাঁপানো শীষের শব্দ। মনে হলো গাড়ির ব্যাটারি বুঝি অকেজো হয়ে গেছে। শীষের শব্দটা ক্রমশ কাছে এগিয়ে আসছে, আমাদের কাছে, আরো কাছে। শেষ পর্যন্ত ইঞ্জিন গর্জন করে উঠল। গিয়ার দিয়ে ক্লাচ ছাড়লাম। এক প্রচন্ড ঝটকা দিয়ে চাকার আর্তনাদ তুলে গাড়িটা ছুটতে শুরু করলো। হঠাৎ শুনতে পেলাম বজ্রপাতের তীব্র ভয়ঙ্কর শব্দ। সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। তারপর ভীষণ সংঘাতের পর ঠিক বিপরীত ভাবে স্পষ্ট হয়ে আবার ফিরে এলো চোখের সামনে। চোখ পড়ল চাঁদের হলদে আলোর দিকে। শেষ পর্যন্ত আমরা ফিরে এসেছি, আর আমাদের ভয় নেই। না না, আর ভয় নেই। হ্যাঁ মিস্টার কার্টিস, এক আতঙ্কের আবর্তের মধ্যে দিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম এক সমান্তরাল জগতে। আর তার চেয়েও বড় কথা, আমি আবার ফিরে এসেছি। আমি তাকালাম সাদা চুল বৃদ্ধের দিকে। মিস্টার ব্লুম, এর চেয়ে ভয়ঙ্কর কাহিনী আমি কখনো শুনিনি। কিন্তু তবুও আপনার একটা সান্ত্বনা আছে। আপনার সেই সুন্দরী বউয়ের কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বললেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেহ নেই মিস্টার কার্টিস, কারণ ওই অভিজ্ঞতাই আমাকে উপহার দিয়েছে এই অকাল বার্ধক্য। যাকে আমার কাহিনী তো শুনলেন, এই থেকে আপনি হয়তো অনেক পয়সাও পাবেন, কিন্তু আমার পারিশ্রমিকের কি ব্যবস্থা করবেন মিস্টার কার্টিস? পারিশ্রমিক মিস্টার ব্লুম? পারিশ্রমিক মিস্টার কার্টিস, পারিশ্রমিক। ও হ্যাঁ, আমার কাগজ আপনাকে ভালোই টাকা দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। না 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 না, টাকা নয়, টাকা নয়। টাকা কে চাইছে? তাহলে কি? তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। একটা নল হাতি নিয়ে এগিয়ে এলেন আমার দিকে। আমার বউ
খিদে ছটফট করছে মিস্টার কার্টিস। আমার এই ভাঙা শরীরে বেশি রক্ত আর নেই। দিনের পর দিন কিভাবে আমি পারবো? তিনি নলটা এগিয়ে দিলেন আমার দিকে। পারিশ্রমিক হিসেবে শুধু একটু রক্ত দিন মিস্টার কার্টিস। আমার সোনামণির জন্য একটুখানি রক্ত দিন। না! আমি চিৎকার করে উঠলাম, লাফিয়ে উঠে এক ধাক্কা মারলাম ওকে। আমার উন্মাদ আঘাতে তার শীর্ণকায় পলকা শরীর ছিটকে পড়ল মেঝেতে। ভদ্রলোক সম্ভবত পুরোপুরি পাগল হয়ে গেছেন, এবং এই গল্পটা তার উন্মাদ মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছুই নয়। মরুভূমির সূর্যের তাপে তার চিন্তা ভাবনার সমতা সেদিন ওলট পালট হয়ে গিয়েছিল। তিনি উঠে বসলেন। শুকনো জীর্ণ শরীরটা নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চললেন চোখ ধাঁধানো ফুলের পসরা সাজিয়ে বসে থাকা ক্যাকটাসটার দিকে। রুদ্ধ কান্নায় বৃদ্ধের দেহ কেঁপে কেঁপে উঠছে। ও আমাকে দেবে না বলছে সোনা, একটা ফোঁটাও দেবে না। কেন? আমার এই গাছটা কি এক বিন্দু রক্ত পাওয়ারও যোগ্য নয়? গাছটাকে জড়িয়ে ধরে তিনি উঠে দাঁড়ালেন। ওটার গায়ে মাথা রেখে চোখ বুঝলেন। সত্রাসে লক্ষ্য করলাম গাছটার ডাল দুটো নড়ে উঠল, ধীরে ধীরে জড়িয়ে ধরল তাকে। কি করছি বুঝে ওঠার আগেই আমি এক ভয়ঙ্কর চিৎকার করে উঠেছি এবং মেঝে থেকে বিকট দর্শন ছুরিটা তুলে নিয়ে নৃশংসভাবে সুন্দর ক্যাকটাসটাকে আঘাত করতে শুরু করেছি। এক প্রচন্ড যন্ত্রণার চিৎকার শোনা গেল। আহত কোন স্ত্রীলোকের আর্ত চিৎকার। বৃদ্ধ ছিটকে পড়লেন একপাশে। আতঙ্কে বিস্ময়ে দেখলাম সেই অদ্ভুত গাছটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। শুধু শোনা যাচ্ছে আর্ত চিৎকার ও কাতরানির শব্দ। আরো দেখলাম গাছটার অসংখ্য কাটা জায়গা দিয়ে বেরিয়ে আসছে রক্ত, লাল রক্ত। অবাস্তব ঝাপসা দুঃস্বপ্নের মতো ঘটনাটা এখনো আমার মনে পড়ছে। সাপের মতো হিল হিল করা রক্তাক্ত ক্যাকটাস, ওটা চারপাশে যন্ত্রণায় টলমল পায়ে ঘুরে বেড়ানো বৃদ্ধ, বুকে হাত চেপে তিনি যেন শ্বাসকষ্টে ছটফট করছেন। এরপর ঠিক কি ঘটেছে তা আমার কাছে অস্পষ্ট, ঝাপসা। যেন কোনো বিকৃত পরকলায় প্রতিশ্রিত হয়ে সে দৃশ্য আমার চোখে ছায়া ফেলেছে। যেন এক দুরন্ত কুয়াশা কোনো রহস্যের পর্দায় তাকে ঘিরে রেখেছে। মনে পড়ছে ছুরিটা আমার হাত থেকে খসে পড়েছিল। বৃদ্ধের মৃতদেহটা শুয়েছিল চিত হয়ে, তার একটা হাত বুকের ওপর খামচে ধরা, অন্য হাতটা নিষ্ফল চেষ্টায় মৃত্যুমুখী গাছটার দিকে বাড়ানো। আমি সভয়ে পিছিয়ে এসেছি। আমার মাথাটা ঝিমঝিম করে কেমন টলে উঠেছিল। মনে আছে এক ছুটে হোঁচট খেতে খেতে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, উঠে বসেছি গাড়িতে। আমার উন্মাদ চিৎকার এক মুহূর্তের জন্য থামেনি এবং রাস্তা ধরে গাড়িও ছুটিয়েছি ভূতগ্রস্তের মতো। মনে আছে বজ্রপাতের মতো ভয়ঙ্কর এক তীব্র শব্দ আমার কানে এসেছে। দেখেছি গোটা পৃথিবীটা চোখের সামনে থেকে সরে গিয়ে ঝাপসা হয়ে গেল এবং ভীষণ সংঘাতে ঠিক বিপরীতভাবে আবার স্পষ্ট আছে। রথের দিন আমাদের অফিস ছুটি থাকে না, কিন্তু এবছর হঠাৎ রথে একটা হাফ ছুটি পাওয়া গেল। কলকাতা অফিসের বড় কর্তা বাঙালি। সকালে অফিস গিয়ে শুনলাম তিনি নোটিশ জারি করেছেন আজ দুপুর 2টোয় ছুটি। যদি কেউ ইচ্ছে করে সে মেলা দেখতে যেতে পারে। মেলা দেখার উৎসাহ থাক বা না থাক, দেওয়ালের ঘড়িতে 2টোর ঘন্টা বাজা মাত্র বেরিয়ে পড়লাম। ছোটবেলায় সবার মুখে শুনতাম প্রতি বছর রথের দিন বৃষ্টি হবেই। আজকে সকাল থেকে আকাশ মেঘলা ছিল। এখন অফিস থেকে বেরোনো মাত্র
গুঁড়ি গুঁড়ি ছাগল তাড়ানো বৃষ্টি শুরু হলো। এই আসে এই যায়। মনের আনন্দে ছাতা খুলে শেয়ালদার দিকে হাঁটতে শুরু করলাম। মেলাটা একবার ঢু মেরে তারপর মঠ লেনে তারানাথের বাড়ি যাব গল্প শুনতে। পরব দিনে ছেলে বুড়ো সবার মনেই বোধহয় উৎসবের রং লাগে। দেখলাম বৃষ্টি অগ্রাহ্য করে মানুষের ঢল নেমেছে মেলা তলায়। ভিড়ের চোটে গাড়ি ঘোড়া সব বন্ধ। কেবল হাসপাতালের গাড়ি চলাচলের জন্য ক্যাম্বেল স্কুলের সামনে একটুখানি ফাঁক। খানিকক্ষণ ধরে ফুল ফল নারকেলের চারা, মাটির পুতুল, রঙিন কাচের চুড়ির দোকানে অল্প বয়সী মেয়েদের ভিড়, পিঁপি বাঁশি এসব দেখে বেড়ালাম। তবু ছোটবেলার সে আনন্দ আর কই। সে ছিল স্নিগ্ধ শ্যাম ও ছায়াচ্ছন্ন পরিচিত গ্রাম, আর এ হলো ইট কাঠ পাথরের অচেনা শহর। ঠোঙায় করে কিছু ফুলুরি আর গরম জিলিপি নিয়ে হাইকোর্ট মুখ ট্রামে উঠে পড়লাম। মটলেনের মুখে যখন নামলাম বৃষ্টি পড়ছে তখনও। হনহন করে হেঁটে তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে স্বয়ং তারানাথের গলা, আসছি হে, একটু দাঁড়াও। ভেজা জুতো আর ছাতা বারান্দার কোণে রেখে আড্ডা ঘরের পরিচিত চৌকিতে বসে বললাম, নিন, এতে তেলে ভাজা আর জিলিপি আছে, চা বলুন তো একবার। ঠোঙাটা হাতে নিয়ে তারানাথ বলল, বাহ, এই যে দেখছি এখনো গরম। এই চা কিন্তু ঠিক 10 মিনিট পরে বলবো। কিশোরী এসে পড়ুক, একসঙ্গে খাবো, কেমন? অবাক হয়ে বললাম, কিশোরী আসছে নাকি? আপনি কি করে মানে? তারানাথ হাসল, এক্ষুনি আসবে, আর বড় জোর 8.5 মিনিট। এক প্যাকেট পাসিং শো এনেছিলাম। প্যাকেটটা এগিয়ে দিতে তার থেকে একখানা বের করে ধরালো তারানাথ। বাড়িতে সাধারণত হুঁকো খায়, কিন্তু পাসিং শো ব্র্যান্ডটা তার খুব প্রিয়। তার কাছে গল্প শুনতে যাওয়ার সময় আমি আর কিশোরী মটলেনের মোড় থেকে 10 পয়সা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে যাই। আর প্রতিবারই তারানাথ সস্নেহে স্বচ্ছ মোড়কলা চিমনির মতো টুপি পরা ধূমপানরত সাহেবের ছবি শুদ্ধ কালচে লাল রঙের প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই হচ্ছে সিগারেট। নেশার আসল কথা হচ্ছে মৌজ। ছবির সাহেব কেমন মৌজ করে গোল গোল রিং ছাড়ছে দেখেছো? 8:30 মিনিট শেষ। বাইরে ঝুপ করে ছাতা বন্ধ করার আওয়াজ, তারপরই কিশোরীর গলা, চক্রবর্তী মশাই আছেন নাকি? আমি কিশোরী। তারানাথ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর উঁচু গলায় বলল, এসো হে, ভেতরে এসো। কিশোরী সেন ঘরে ঢুকে আমাকে দেখে বিশেষ অবাক হলো না। আসলে হঠাৎ কোনো কারণে কাজের থেকে একটু অবসর পেলে তারানাথের বাড়ি আড্ডা দিতে আসা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। বয়সে অন্তত 20 বছরের বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা মানুষ দেখার শখ আমার চিরদিনের। কয়েক বছর আগে কিশোরী সেনই আমাকে তারানাথের কাছে নিয়ে এসেছিল। বলেছিল, চলো, একজন ভালো তান্ত্রিক জ্যোতিষীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। মুখের দিকে তাকিয়ে ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। কৌতূহলী হয়ে কিশোরীর সঙ্গে গিয়েছিলাম। আমার সম্বন্ধে অদ্ভুত কিছু কথা বলে তারানাথ আমাকে অবাক করে দিয়েছিল। এমন সব কথা যা আমি ছাড়া কারো জানবার সম্ভাবনা নেই। আর আকর্ষণ করেছিল তার গল্প। যৌবনে সে পথে পথে ঘুরে বেড়িয়েছে, হাটে মাঠে গাছতলায় শ্মশানে কাটিয়েছে, সব সাধনা করেছে। তার গল্প বলার ক্ষমতাও ভারী সুন্দর। এ ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ বলার মতো গল্প বাচনভঙ্গির দোষে নষ্ট করে ফেলে, আর তারানাথ নিতান্ত তুচ্ছ ঘটনাও বলার গুণে চিত্তাকর্ষক করে তোলে। কত আশ্চর্য ঘটনা শুনেছি তার কাছে। সেসবের সঙ্গে আমাদের ডাল ভাত খাওয়া মধ্যবিত্তের প্রাত্যহিক শান্ত জীবনধারার কোনো সম্পর্ক নেই। বীরভূমের গ্রাম্য শ্মশানে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ মাতুপাগলির কাহিনী, বরাকর নদীর বালুকাময় তীরে শালবনের পাশে শুক্লা পঞ্চমীর স্বপ্নীল জ্যোৎস্নায় মধুসুন্দরী দেবীর আবির্ভাব, শ্বেতবগলার পুজো, আরো কত কি। আমরা বলতাম, বাবা, এত ঘটেছে আপনার জীবনে? সত্যি ভাবা যায় না। তারানাথ হেসে বলতো, হবে না, আমার জন্মের সময় আকাশে নীল রঙের উল্কা দেখা গিয়েছিল। আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। কিশোরী গুছিয়ে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, তুমিও হঠাৎ এলে, কি ব্যাপার? কিশোরী বলল, আজ দুপুরে সেকশন অফিসার ভবানীপুরের দিকে একটা কাজ দিয়ে বললেন এটা সেরে ওখান থেকেই বাড়ি চলে যাবেন বড়, আর অফিসে ফিরতে হবে না।
তা সেই কাজ তো আধ ঘন্টাতেই হয়ে গেল। ট্রামে করে ধর্মতলা এসে নামতেই তোমার অফিসের রমেশ মিত্রের সঙ্গে দেখা। তার কাছেই শুনলাম যে তোমাদের আজ হাফ ছুটি হয়ে গিয়েছে। রথের দিন, মেঘলা আকাশ, তারপর আবার হাফ ছুটি। মনে হলো তুমি নিশ্চয়ই এইখানেই এসে জমবে, তাই চলে এলাম। এই নিন। পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে কিশোরী তারানাথের দিকে বাড়িয়ে ধরল। তারানাথ হেসে বলল, ভালো, ভাগ্যিস গলির মুখে তোমাদের দেখা হয়ে যায়নি। এ আমার কাল পর্যন্ত চলবে। কিন্তু আপনি কি করে জানলেন যে কিশোরী আসছে? কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? উনি বলেছিলেন আমি আসছি? হ্যাঁ, বললেন 10 মিনিটের মধ্যে তুমি আসবে, তারপর চা করতে বলবেন। তারানাথ মিটিমিটি হেসে চলেছে, যেন কিশোরীর আগমন সংবাদ সে কি করে আগে থেকে জানতে পারল তার ব্যাখ্যা দেবার প্রয়োজন সে বোধ করে না। আমরাও জোর করলাম না, কিছু কিছু জিনিস রহস্যের আবরণে ঢাকা থাকাই ভালো। কিছুক্ষণের মধ্যেই চা এলো। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমরা জিজ্ঞাসা করলে না বটে, কিন্তু মনে কৌতূহল নিশ্চয়ই হচ্ছে, তাই না? আসলে কি জানো, আমিও জানি না কি করে আমি বুঝতে পারি। কিছুটা সাধনায়, কিছুটা মধুসুন্দরী দেবীর বরে এই ক্ষমতাটা আমি পেয়েছি। হঠাৎ হঠাৎ মনে কোনো কথা ভেসে ওঠে, পরে সেগুলো মিলে যায়। যেমন কিশোরী, এই তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি গতকাল কোথাও থেকে কিছু টাকা, এই গোটা 50 মুফতে পেয়ে গিয়েছো। কি ঠিক বললাম কিনা? কিশোরীর চোখ গোল গোল হয়ে গেল। সে বলল, সত্যি, আপনাকে যত দেখছি ততই বিস্ময় বাড়ছে। গতকাল অফিসের ঠিকানায় হঠাৎ 55 টাকার একটা মানি অর্ডার এসে হাজির। কি ব্যাপার না, দেশের বাড়ির আমবাগানের ইজারার টাকা থেকে আমার ভাগের অংশ জ্যাঠামশাই পাঠিয়ে দিয়েছেন। কুপনে লেখা টাকাটা তিনি বাবাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা নাকি বলেছেন টাকাটা কলকাতাতে আমাকেই পাঠিয়ে দিতে। একা মেসে থাকি, কত রকম দরকার হতে পারে। আশ্চর্য, কত টাকা তাও তো প্রায় ঠিক বলে দিলেন। ধন্যি আপনাকে। তা আজকে রথের দিনটা এমন বাদলা করেছে, আজকে একটা ভালো গল্প হবে না ঠাকুরমশাই? একটা গরম ফুলুরিতে পরম তৃপ্তির সঙ্গে কামড় দিয়ে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়। বারবার ভুল করো তোমরা। আমার কাছে সব সত্যি কথা। মধুসুন্দরী দেবীর কথা বলতে গিয়ে একটা ব্যাপার মনে পড়ে গেল। দেবী বলেছিলেন, আমি বড় লোক হতে পারবো না বটে, কিন্তু অর্থের অভাবে আমাকে কখনো নিদারুণ সংকটে পড়তে হবে না। আর এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা তোমাদের বলি। বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পর সেখানে শালবনের মধ্যে আস্তানা বানিয়ে বেশ কিছুদিন সাধনা করেছিলাম। সে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গিয়েছে। নিজের দিকে কোনো খেয়াল নেই, হয়তো 5-6 দিন স্নানই করি না, দাড়ি কামাই না, রুক্ষ চুল বাতাসে ওড়ে। কাছাকাছি গ্রামগুলোতে ভিক্ষে করে খাই আর অপেক্ষা করে থাকি কখন রাত হবে, কখন দেবী আসবে। নদীর ধারের বালিতে মেশানো অভ্রের কুচি সদ্য ওঠা চাঁদের আলোয় চকচক করে। মৃদুমন্দ হাওয়ায় নড়ে নদী তীরের অরণ্যের শাখা প্রশাখা। তারপর বাড়ির লোক খবর পেয়ে এসে জোর করে ধরে নিয়ে গেল। সাধন জীবনের শেষ হলো না, কিন্তু ভবঘুরে জীবনের শেষ হয়ে গেল। বাড়ির লোক ধরে নিয়ে যাবার আগে শেষ দিন যখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়, সেদিন দেবী ওই বর আমাকে দিয়েছিলেন। বাড়ির লোকেরা আমাকে সংসারে বাঁধবার জন্য আর দেরি না করে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল। আমার তখন কেমন একটা বিহ্বল অবস্থা। যে যা বলে তাই করি, যা পাই তাই খাই, নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই। দেবীকে হারিয়েছি। জীবনে অন্য নারীর আবির্ভাব ঘটলে তিনি তো আর দেখা দেবেন না। মনের সেই অবস্থায় কিছুতেই আর কিছু এসে যাবে না, কাজেই শূন্য মনে যন্ত্রচালিতের মতো বিয়ে করে ফেললাম। সময় একটু একটু করে সব দুঃখই লাঘব করে। বিয়ের পর নববিবাহিতা স্ত্রীর সান্নিধ্য
আমার একটা নতুন জীবন গড়ে তুলল। গেঁয়ো যোগী ভিক পায় না, কাজেই আমি বউকে নিয়ে পৈতৃক ভিটে ছেড়ে কলকাতার উপকণ্ঠে একটা আধা শহর গোছের জায়গায় বাসা নিলাম। কিন্তু যে আশায় গিয়েছিলাম তা সফল হলো না। বাজার জমতে সময় লাগে। হাত দেখা আর কোষ্ঠী বিচার করা জ্যোতিষী সে বাজারে অনেক আছে, হঠাৎ মানুষ আমার কাছে আসবেই বা কেন? একটা 15 সেরি ঘিয়ের খালি টিন বাজার থেকে কিনে কাটিয়ে পিটিয়ে একখানা বোর্ড বানালাম, তার উপর আলকাতরা দিয়ে বিজ্ঞাপন লিখে টাঙালাম। তাও কেউ আসে না। বাড়ি থেকে পুঁজি যা এনেছিলাম তাই ভেঙে ভেঙে কিছুদিন চলল। একদিন দুপুরে একজন মক্কেল এসে হাজির। খাওয়া দাওয়া সেরে বাইরের ঘরে বসে বিশাল পরাশরি হোরা খুলে একটু পড়াশোনা করছিলাম, হঠাৎ উঠোন থেকে কে যেন ডাকলো, এই যে বাড়িতে কেউ আছেন নাকি? কিছুটা বিরক্ত হয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। যা অবস্থা চলেছে তাতে এ যদি মক্কেল হয় তাহলে একে আমার খুবই দরকার, কিন্তু সবকিছুরই তো একটা সময় অসময় আছে। আমি চিরকাল একটু আয়েসি মানুষ, পথে ঘাটে খুব ঘুরে বেড়াতে পারি। এককালে যথেষ্ট ভবঘুরেমি করেছি, কিন্তু ওই দুপুরবেলা তাকিয়া ঠেসান দিয়ে বিশ্রাম করছি এমন সময় লোকজন এসে বিরক্ত করলে ও মোটেও ভালো লাগে না। শাস্ত্রে বলে ভুক্তা রাজ ও বদাচরেত, অর্থাৎ আহারাদির পর হাত পা ছড়িয়ে রাজার মতো আচরণ করবে। এই শাস্ত্র বাক্যটি আমি মনোযোগ দিয়ে পালন করে থাকি। যাই হোক, দেখি লোকটা কি চায়। বেরিয়ে যাকে দেখলাম সে একজন অদ্ভুত দর্শন মানুষ। রোগা শিরিঙ্গে, ধুতিটা খাটো, কিন্তু পাঞ্জাবির লম্বা ঝুল হাঁটু ছাড়িয়ে নেমেছে। পাঞ্জাবির কাপড়টা ঝলঝলে সিল্কের, চুপচুপে করে তেল দেওয়া কাঁধ পর্যন্ত পাট করা চুল, বিশ্রী লম্বাটে ঘোড়া মার্কা মুখ, এদিকে থুতনি প্রায় নেই বললেই চলে। যেন স্রষ্টা মুখখানা বানাবার সময় জায়গাটা থাবড়ে থুবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। গায়ের রং বেজায় কালো, তার উপর কপালে তেল সিঁদুরের লম্বা তিলক। আমাকে দেখে সে এক গাল হাসল, আর তারই ফাঁকে বেরিয়ে পড়ল লম্বা লম্বা এক সারি হলদে দাঁত। দুপুরে বিশ্রামের সময় এমন চেহারা দেখলে প্রীতি জন্মায় না। বললাম, কি চাই? এই যে সাইনবোর্ডটা ঝুলছে, তারানাথ জ্যোতিষার্ণব, আপনি কি সেই? কেন, তাতে কি? লোকটা বলল, আপনি যদি হন তাহলে একটু কথা বলতে হবে, এই আর কি। আমি সেই, বলুন কি বলবেন? লোকটা জিভ কেটে বলল, ছি 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 ছি, আমাকে আপনি বললে খুব লজ্জা পাচ্ছি। আপনি আগে তারপর বলতে গিয়ে আমার মতন একটু বুঝতে পাবো কি? বুঝলাম একে সহজে বিদায় করা যাবে না। দুপুরের বিশ্রামটুকু সত্যিই গেল। তবু হিন্দুর ছেলে, গৃহস্থ মানুষ, কেউ আতিথ্য চাইলে তাকে তো আর বিমুখ করতে পারি না। বললাম, এসো, ভেতরে এসো। বেশ, তুমিই বলবো, তুমিও আমার মতন। রসিকতাটা মাঠে মারা গেল। ধুলো মাখা চটি দরজার সামনে খুলে ঘোড়ামুখ অতিথি বৈঠকখানায় এসে জমিয়ে বসল। জিজ্ঞেস করলাম, তা তোমার নামটি কি বাপু? আবার একগাল হেসে ঘোড়ামুখ বলল, আগে আমার নাম হরকীর্তন সেন্নামত। হর কীর্তন সেন্নামত, পদবিটা একটু অচেনা ঠেকছে না? এই আমরা কয়েক ঘর মাত্র আছি এই বাংলায়, একেবারে অধম নই, জল আচরণীয়। না না, সেই জন্য বলিনি। যা, কি প্রয়োজনে এসেছো বলো। আমি এই ওপাড়ায় এক আত্মীয় বাড়ি এসেছিলাম আর কি। কাজ ছেড়ে ফেরার পথে আপনার সাইনবোর্ডটা নজরে পড়ল। আমার আবার এসব দিকে একটু চর্চা করার ঝোঁক আছে, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। তা আপনি কি মতে ভাগ্য গণনা করেন? আচ্ছা, ওখানে কি বই? পরাশরি হোরা পড়ছিলেন বুঝি? হোরা শাস্ত্র জানো নাকি? পড়েছো?
তা পড়েছি, তবে কি জানেন, ও সব কিছুই নয়। যে পারে সে এমনিতেই পারে। আপনি সবাইকে ঈশ্বর সে ক্ষমতা দেন না। বাহ, এ তো দেখি ঢুকরির ভেতর খাসা চাল। লোকটা একেবারে অপগণ্ড নয়, জ্যোতিষের একেবারে মূল কথাটা অক্লেশে বলে দিয়েছে। আমি বললাম, তা আমার কাছে সাইনবোর্ড দেখে ঢুকে পড়লে কেন? অদ্ভুত ক্ষমতা কিছু আছে কিনা যাচাই করবার জন্য? না, ঠিক তা নয়। সে তো আপনাকে দেখেই বুঝেছি। এলাম একটু আলাপ সালাপ করতে। গুণী মানুষের সঙ্গ করলে তো পুণ্যি হয়। ও, তা আমাকে দেখে কি বুঝেছো? বলো দেখি শুনি। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টে কাকের গল্প। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অরিজিনাল চ্যানেল এন্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। ভেবেছিলাম লোকটা দুটো মন রাখা কথা বলবে বা গদগদ প্রশংসা করে কিছু কাজ গোছানোর চেষ্টা করবে। একেবারে বিনা কারণে আজকাল কি কেউ কারো কাছে বসে সময় নষ্ট করে? এইবারে মন তুষ্ট করে তারপর ঝুলি থেকে বেড়াল বের করবে। কিন্তু হরকীর্তন সেনামত তা করল না। সে মুখ তুলে আমার দিকে সামান্য কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যেমন বুঝেছি আপনার জন্ম ভাদ্র মাসে। আপনি তন্ত্র মতে দীক্ষিত, উচ্চ শাখার ভূত ডামর অবলম্বনে সাধনা করেছেন। আপনার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, যা খুব সৌভাগ্য না থাকলে হয় না। কিন্তু কোনো কারণে সিদ্ধি লাভের আগেই তন্ত্র সাধনা ত্যাগ করে আপনাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছিল। ঠিক বলছি? বলে যাও। কিন্তু সাধনা সমাপ্ত না হলেও আপনার জীবনে খুব অদ্ভুত একটা কিছু ঘটেছে। অলৌকিক প্রত্যক্ষণ কিংবা তন্ত্রোক্ত দেবদেবী দর্শন গোছের কিছু একটা, ঠিক ধরতে পারছি না, তবে ঘটেছে যে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। একটা কথা বলি, অপরাধ নেবেন না। আপনি খুব আনন্দে জীবন কাটাবেন, অনেক আশ্চর্য অভিজ্ঞতা হবে আপনার। কিন্তু বৈষয়িক দিক দিয়ে যাকে কিছু করা বলে সে আপনার হবে না। এ আর নতুন কথা কি? শুনে বললাম, সে আমি জানি, কিন্তু তুমি কিভাবে বুঝলে? জানি না, আপনাকে দেখে যা মনে হলো তাই বললাম আর কি। যা বলেছো ঠিকই বলেছো। তোমার ভাগ্য বিচারের স্বাভাবিক ক্ষমতা আছে দেখছি। এবার তোমাকে দেখে আমার যা মনে হচ্ছে একটু বলি। হরকীর্তন বিনয় গলে গিয়ে বলল, আগে নিশ্চয়, বলুন 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 আপনি। জন্ম দিয়েই শুরু করা যাক। তোমার জন্ম চৈত্র মাসে, দিনটাও বলে দিচ্ছি। রামনবমীতে তোমার জন্ম। ভাই বোন যমজ হয়েছিলে, জন্মের পরই বোন মারা যায়। কি ঠিক? ঠিক। তারপর? লেখাপড়া বেশি দূর গড়ায়নি। স্কুলে পড়তে পড়তে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করার দিকে ঝোঁক যায়। অনেক ঘুরে বেরিয়েছ, কিন্তু দীক্ষা নাওনি। একদম ঠিক বলেছেন। দীক্ষা নেবার উপযুক্ত গুরুই পাইনি। সব বেটা ভণ্ড, কেবল লোক ঠকিয়ে খাবার ধান্দা। কেবলই এক আপনার কাছে বসে মনটা ভারী ভক্তিতে ভরে যাচ্ছে। আপনি দেবেন আমাকে দীক্ষা? দূর পাগল, আমি নিজে সাধনা ঠিকমতো করে উঠতে পারিনি, তোমাকে দীক্ষা দেব কি? তাছাড়া তোমার ওসবের প্রয়োজন নেই, এমনিতেই তুমি অনেক পেয়েছো। হরকীর্তনের চেহারা যেমনই হোক, মানুষটা সে ভালো। ঘ্যান ঘ্যান করে বিরক্ত করলো না, শুধু একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তেমন কিছু আর পেলাম কই। যা পেলে মানুষ বড় হয় তা পাওয়া হয়নি। যাক, জীবন কেটেই যাবে। তুমি সংসার করনি? না,
ওসব ঝামেলায় আর নিজেকে ছড়াইনি। আচ্ছা আসি তাহলে, অসময় খুব বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে, এদিকে আবার এলে দেখা করে যেও। তাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেছিলাম, সে বাধা দিয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার আপনি বিশ্রাম নিন বরং। দরজার কাছে খুলে রাখা চটি জোড়া পায়ে দিয়ে সে সিঁড়ি বেয়ে নেমে উঠোন পার হয়ে একবার দাঁড়ালো। কঞ্চির বেড়ার দরজায় একটা হাত রেখে আমার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত ভাবে বলল, শুক্রবার শুক্রবার। হরকীর্তন কথাটা আমার দিকে তাকিয়ে বলছে বটে, কিন্তু ঠিক যেন আমাকে বলছে না। তার চোখে হঠাৎই উদ্দেশ্যহীন শূন্যতা। সে এখানে আছে বটে, আবার নেইও। আমি অবাক হয়ে বললাম, কি শুক্রবার? কিসের শুক্রবার? আমার কথা যেন শুনতেই পেল না সে। পেছন ফিরে হেঁটে চলে যেতে লাগলো। লক্ষণ প্রতিলক্ষণ ইত্যাদি নিয়েই জ্যোতিষ এবং তন্ত্র সাধনার চর্চা করতে হয়। আমি বুঝতে পারলাম হরকীর্তন কথাটা নিজের জ্ঞানে বলেনি, দৈবী আবেশে গ্রস্ত হয়ে বলেছে। কেন এবং কি ভেবে বলেছে তা ও নিজেও জানে না। যেভাবে এলোমেলো পা ফেলে সে হেঁটে যাচ্ছে, তাতে বেশ বোঝা যায় তার ঘোর এখনো কাটেনি। কি বলতে চাইল লোকটা? সেদিন ছিল সোমবার, 3 দিন পর শুক্রবার। কি হতে চলেছে শুক্রবারে? বৈঠকখানায় ফিরে এসে তাকিয়ায় হেলান দিয়ে আবার একটু বিশ্রাম আর ঘুমের চেষ্টা করলাম, কিন্তু ঘুমের রেশ একবার কেটে গেলে ফের তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। হোরা শাস্ত্র পড়তে পড়তেই বিকেল গড়িয়ে গেল। পরের দিন সকালে কোষ্ঠী লেখবার হলুদ রঙের লম্বা কাগজের ফালি তৈরি করছি, এমন সময় স্ত্রী এসে কাছে দাঁড়ালেন। বললাম, কি হলো, কিছু বলবে? আমার স্ত্রী বরাবরই খুব মৃদু ভাষিনী, তারপর আবার সবে বিয়ে হয়েছে। তিনি উত্তর না দিয়ে চুপ করে রইলেন। বললাম, আরে কি ব্যাপার বলোই না। উত্তরে তিনি যা বললেন সেটা আমারই আগে খেয়াল করা উচিত ছিল। বাড়িতে চাল নেই, ডাল নেই, আনাজ, সবজি, তেল মশলা কিছুই নেই। আগের দিন অবধি তিনি যা করে হোক চালিয়েছেন, আজ আর কোনো উপায় নেই। স্ত্রী জানতে চাইলেন এ বিষয়ে আমি কি ভাবছি। শুধু হোরা শাস্ত্র পড়ে দিন কাটালে চলে না। স্ত্রীর সংকুচিত অনুযোগ আমাকে বাস্তব পৃথিবীর রৌদ্রদগ্ধ প্রান্তরে দাঁড় করিয়ে দিল। অগত্যা থলে হাতে বেরিয়ে পড়লাম। জনবসতির শেষ দিকে, যেখানে পথটা হাটতলা হয়ে মহকুমা শহরের দিকে চলে যাচ্ছে, সেখানে হারাধন নন্দীর মুদিখানা। এখানে আসার পরে এই দোকান থেকেই মাঝে মাঝে জিনিসপত্র নিয়ে যাই। হারাধন লোকটা ভদ্র, হাসি মুখ। সওদা মেপে দিতে দিতে এই ভালো মন্দ প্রশ্ন জিজ্ঞাসা করে, সুখ দুঃখের কথা বলে। তার দোকানে গিয়ে দাঁড়ালাম। সেই সময়টা খদ্দের কেউ নেই, দোকান খালি। হারাধন তাল পাতার পাখা উল্টো করে ধরে তার বাঁট দিয়ে পিঠ চুল করছে। আমাকে দেখে বলল, আসুন ঠাকুর মশাই, কি দেব? গ্রামাঞ্চলে মুদিখানায় চাল, ডাল, তেল, নুন ছাড়াও আলু, পেঁয়াজ, কুমড়ো, লাউ, শাকপাতা পাওয়া যায়। অন্তত এক সময় তো যেত, কারণ হাট বসে সপ্তাহে মাত্র 2 দিন। অন্য সময় হঠাৎ প্রয়োজন হলে মানুষকে বিপদে পড়তে হয়। মাছ মাংস পাওয়া অবশ্য সম্ভব নয়, তবে কিঞ্চিত শৌখিন খরিদ্দারদের জন্য কোনো কোনো দোকানে হাঁসের ডিম থাকে। বললাম, কিছু চাল, ডাল, তেল, নুন, মশলা আর সামান্য সবজি। হারাধন বলল, আপনি বলে যান ঠাকুর মশাই, আমি মেপে দিই। দিন, থলেটা দিন। এবারেই আসল কথাটা বলতে হবে। একটু কেশে বললাম, হারাধন, একটা কথা। কি ঠাকুর মশাই?
ইয়ে হয়েছে, মানে দামটা কিন্তু কয়েকদিন পর দেব, এখন বাকি থাকবে। এক মুহূর্ত তাকিয়ে থেকে হারাধন বলল, আমাদের সকলকেই কোনো না কোনো সময় ঠেকায় পড়তে হয়। অসুবিধের সময় পরস্পরকে না দেখলে কি চলে? বড় বড় কথা বলছি ভেবে রাগ করবেন না ঠাকুর মশাই। আপনি পণ্ডিত ব্রাহ্মণ, মাননীয়, কিন্তু আমি বয়সে বড়। থলেটা দিন, আর বলুন কি কি দেব। মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন, নইলে বাংলার অখ্যাত পাড়াগ্রামের এক মুদির মনে এই সহানুভূতি আর করুণার প্রকাশ কি করে সম্ভব? কিশোরী বলল, শুধুই ঈশ্বর? দানব, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার সৃষ্টির মুহূর্ত থেকেই বর্তমান। বৈপরীত্য আছে বলে সৃষ্টির সার্থকতা আছে। দানবিকতার ওপরে ঐশ্বরিকতার প্রতিষ্ঠাই মানুষের সাধনা। যাকে শোনো। তারানাথ আবার বলতে শুরু করলো, কৃতজ্ঞ চিত্তে বাজার নিয়ে বাড়ি ফিরে এলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই স্বস্তি মাত্র কয়েকদিনের। ধার করে তো আর মাসকাবারি বাজার করা যায় না। যা এনেছি তাতে বড় জোর দিন তিনেক চলতে পারে, তারপর অনটনের মেঘ আবার আকাশ ছেয়ে ফেলবে। নিকট ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানের আনন্দকে ম্লান করে দিল। স্বাস্থ্য নিবাস হিসেবে খ্যাতি আছে এমন শহরে ডাক্তারের পসার জমে না। আমারও হলো প্রায় তাই। যেন ভয়াবহ নাস্তিকদের দেশে বাসা বেঁধেছি। সপ্তাহে অন্তত একখানা কোষ্ঠী আর 5-6টা হাত দেখার খদ্দের খুব দুঃসময়েও পেতাম, হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। একটানা খরা যাকে বলে। মাঝে মাঝে মনে হতো মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমি ধনী হতে পারবো না বটে, কিন্তু অনাহারে কখনো দিন কাটাতে হবে না, মোটামুটি চলেই যাবে। দেবীর আশীর্বাদ কি শেষ পর্যন্ত মিথ্যে হতে চলেছে? অনাহার তো এসে পড়ল বলে। কিন্তু আমার যা চিরকালের অভ্যেস, বৈষয়িক দুর্ভাবনা বেশিক্ষণ করতে পারি না। চৈত্রের প্রথম গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে। ঈষৎ তপ্ত বাতাস শীতের শেষে ঝরা শুকনো পাতার রাশি অস্পষ্ট মর্মর শব্দে সরিয়ে নিয়ে বেড়ায়। আমের গুটি ধরেছে গাছে গাছে। আকাশ নির্মেঘ নীল। ঋতুর এই সব সন্ধিক্ষণে মন উদ্বেল হয়ে ওঠে। মনে পড়ে যায় প্রথম যৌবনে আমার দায়মুক্ত ভবঘুরে জীবনের কথা। এই সব অমূল্য উপলব্ধির সম্পদের মধ্যে কে দুর্ভাবনা করে বাড়িতে চাল ডাল আছে কিনা তার জন্য? কিন্তু মুশকিল হলো বাস্তবকে নিয়ে। 3 দিন পরেই সকালে স্ত্রী জানিয়ে দিলেন, বাড়িতে যা আছে তাতে টেনে টুনে বড়জোর আর একটা দিন চলবে, পরের দিন বাজার না আনলেই নয়। বাইরের দাওয়ায় উদ্ভ্রান্ত মনে পাইচারি করতে লাগলাম। মনে মনে বলতে লাগলাম, কি করি আমি এখন? আজ শুক্রবার। হরকীর্তন বলে গিয়েছিল মনে রাখতে, শুক্রবার একটা কিছু হবে। কি হতে পারে আজ? দিন তো শুরু হয়ে গেল। উঠোনের ওপারে রাংচিতার বেড়ার ওপর একটা কাক কোথা থেকে এসে বসেছে। ঠোঁট ঘষছে বেড়ার গায়ে। তার ঠোঁট থেকে কি একটা জিনিস খসে উঠোনের ভেতরের দিকে পড়ল। আমি প্রথমটা খেয়াল করিনি। একটু পরে দেখি আর একটা কাক এসে ওই আগেরটার পাশে বসল। তারপর আর একটা। এ দুটো কাকের মুখ থেকেও হালকা কি জিনিস ভাসতে ভাসতে উঠোনে পড়ল। একটু অবাক হয়ে বেড়ার দিকে এগিয়ে যেতে কাক তিনটে উড়ে পালালো। জায়গাটায় পৌঁছে আমি সবিস্ময়ে উঠোনের মাটির দিকে তাকিয়ে রইলাম। মাটিতে পড়ে রয়েছে একখানা 5 টাকার এবং 2খানা 2 টাকার নোট। আশ্চর্য, এখানে টাকা এলো কোথা থেকে?
কাকেরাই মুখে করে এখানে এসে ফেলে দিয়ে গেল নাকি? নিচু হয়ে টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম। নোটগুলোতে শুকনো রক্ত আর মাছের আঁশ লেগে রয়েছে। ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলাম। আজ হাটবার। মাছের আড়ত থেকে কাক তিনটে রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে নোটগুলো তুলে এনে বেড়ার উপর বসেছিল। ঠোঁট ঘষবার সময় সেগুলো খসে পড়েছে। নোট তিনটে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। হরকীর্তনের ভবিষ্যৎবাণী ফলে গেল তাহলে। অদ্ভুত ক্ষমতা তো লোকটার। কাকে মুখে করে এনে টাকা ফেলে যায় এমন কখনো শুনিনি। মনে রেখো, যে সময়কার কথা বলছি তখন 9 টাকা কিন্তু অনেক টাকা। ছোট সংসারে 1 মাসের বাজার হয়ে যায় ওই টাকায়। টাকাটা না পেলে সেদিন সত্যি বিপদ হতো। আগের টাকা শোধ না করে তো হারাধনের কাছে নতুন করে ধার নেওয়া যেত না। বিস্ময়ের তখন যে আরো অনেক বাকি সেটা বুঝতে পারিনি। পরের দিন থলে নিয়ে সকালবেলা হারাধনের দোকানে গিয়ে হাজির হলাম। হারাধন বলল, আসুন ঠাকুরমশাই, তা আজ হাটে না গিয়ে আমার দোকানে এলেন যে? বড় হাটে নানা রকম জিনিস পেতেন। হ্যাঁ, কাল আর হাটে যাওয়া হয়ে উঠল না, তাই আজ তোমার কাছেই এলাম। হারাধন বলল, সে কি ঠাকুরমশাই, হাট তো কাল ছিল না? আপনি নতুন লোক ভুলে গিয়েছেন হয়তো। হাট তো আজ শনিবার বসেছে। তাহলে কি হাটেই যাবেন? মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছিল। হাট গতকাল ছিল না, আজ বসেছে। তাহলে কাক তিনটে মাছের রক্ত আর আঁশ মাখা